হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে ডেথ অফ পার্টনার নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে রিটায়ারমেন্ট অফ পার্টনার নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা এখনো আমার ভিডিওটি দেখোনি তাদের জন্য এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই যারা এখনো আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। আজকে ডেথ অফ পার্টনার নিয়ে আলোচনা করব। এই ডেট অফ পার্টনারের মধ্যে দু ধরনের অঙ্ক হয়। একটা হয় ছোট ধরনের অঙ্ক, যেটা আসার চান্স তোমাদের খুব 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 বেশি। তার কারণ এই ছোট ধরনের অঙ্ক, কেননা তোমাদের মার্কস যেহেতু খুব বেশি নেই, সেই জন্য এই ছোট ধরনের অঙ্ক আসার চান্সই বেশি। এখানে ডেট অফ পার্টনারে কি করা হয়, ডেট অফ পার্টনার আর রিটায়ারমেন্ট অফ পার্টনার কিন্তু অনেকটাই সিমিলার। তার কারণ ডেট অফ পার্টনার আর রিটায়ারমেন্ট অফ পার্টনার দুটোর ক্ষেত্রেই পার্টনার কিন্তু ফার্ম থেকে চলে যায়। তো পার্টনার যদি ফার্ম থেকে চলে যায়, তাহলে যে ট্রিটমেন্টগুলো আমরা রিটায়ারমেন্টের ক্ষেত্রে করছিলাম, সেই একই রকম ট্রিটমেন্ট আমরা ডেথ অফ পার্টনারের ক্ষেত্রেও করব। কিন্তু ডেথ অফ পার্টনারের ক্ষেত্রে কয়েকটা জিনিস রিটায়ারমেন্টের থেকে সামান্য একটু আলাদা হয়। আর একটা জিনিস বলবো, এখানে যে ছোট অঙ্ক আর বড় অঙ্কের ব্যাপারটা বললাম, ছোট অঙ্ক মানে হচ্ছে শুধুমাত্র যে পার্টনারের ডেথ হয়েছে তার ডিউজ, তার ডিউজটা তার এক্সিকিউটররা পাবে, অর্থাৎ তার উত্তরাধিকারী যারা আছে তারা পাবে। তো তার ডিউজটা বার করব, এই ধরনের অঙ্ক একটা হয়। শুধুমাত্র সেক্ষেত্রে যে পার্টনার মারা গেছে তাকে ডিসিজড পার্টনার বলে। তো সেই ডিসিজড পার্টনারের ক্যাপিটালের অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে, এবং সেখান থেকে ডিসিজড পার্টনারের এক্সিকিউটরের কাছে ডিউ কি হবে সেইটা তোমাদের ক্যালকুলেট করে বার করতে হবে। এইগুলোকে বলা হয় ছোট অঙ্ক। শুধুমাত্র সেখানে ডিসিজড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হয় এবং তার সাথে সাথে ডিসিজড পার্টনার্স এক্সিকিউটর অ্যাকাউন্ট বানাতে হয়। আরেক ধরনের অঙ্ক হচ্ছে যেটাকে আমরা বড় অঙ্ক বলছি। সেটার মধ্যে ওই রিটায়ারমেন্টের মতনই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থাকবে, কিছু অ্যাসেটস লায়াবিলিটি রিভ্যালুড হবে, তারপরে পার্টনার্স ক্যাপিটাল বানাতে হবে, এবং তারপরে যে পার্টনার মারা গেল তারপরে যারা এক্সিস্টিং পার্টনার রইল তাদের রিভাইজড ব্যালেন্স শিট বানাতে হবে। এই ধরনের অঙ্কগুলোতে আমাদের রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল এবং ব্যালেন্স শিট তিনটেই বানাতে হয়, এবং এই ধরনের অঙ্কগুলোকে আমরা বড় অঙ্ক বলি। এই ধরনের অঙ্ক আসার চান্স তুলনামূলকভাবে একটু কমই। হয়তো সেক্ষেত্রে কোনো একটা পার্ট তোমাদের করতে দিতে পারে, রিভ্যালুয়েশনটা বা শুধু পার্টনার্স ক্যাপিটালটা এরকম। তো যাই হোক, তোমাদের ছোট অঙ্কগুলো যেটা আজকের ভিডিওতে বলছি সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের একটা কোয়েশ্চেন্স তোমাদের আসবেই। তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং আমাকে লিখে জানাবে যে তোমরা কেমন দেখলে ভিডিওটি। তোমাদের কোনো অসুবিধে হলে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের প্রবলেমগুলো ক্লারিফাই করব। তো এখানে দেখো একটা অঙ্ক নেওয়া হয়েছে, এ, বি অ্যান্ড সি আর দ্য থ্রি পার্টনার্স। একটা ফার্মে তিনজন পার্টনার ছিল, এ, বি, সি। এদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 2:3:1। দেখতে পাচ্ছ? এবার বলছে দ্য পজিশন অফ দ্য ফার্ম, এই ফার্মের পজিশন অ্যাজ অন 31st ডিসেম্বর 2018, অর্থাৎ যেদিন ফার্মটা ক্লোজ করে, ডিসেম্বরে ক্লোজ করে দেখেই বোঝা যাচ্ছে। তো সেই দিন ফার্মের ব্যালেন্স শিটের ফিগারটা আমাদের দেওয়া আছে। তো ব্যালেন্স শিটে আমরা কি কি দেখতে পাচ্ছি, এস ক্যাপিটাল দেওয়া আছে 40,000, বিস ক্যাপিটাল দেওয়া আছে 50,000, সিস ক্যাপিটাল দেওয়া আছে 60,000, জেনারেল রিজার্ভ দেওয়া আছে 18,000, আর একটা ক্রেডিটর্স আছে 32,000। এইভাবে 2 লাখ রয়েছে। অ্যাসেট দিকে রয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, স্টক, ডেটর্স, ক্যাশ 2 লাখ রয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ডেথ আর রিটায়ারমেন্টের মধ্যে যে ডিফারেন্সটা প্রথমে দেখার, সেটা হচ্ছে যে রিটায়ারমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ব্যালেন্স শিট, একটা পিরিয়ড কমপ্লিট হচ্ছে, তার পরের দিন একজন পার্টনার বেরিয়ে চলে যাচ্ছে, মানে রিটায়ারমেন্ট করছে। অর্থাৎ একটা ইয়ার এন্ড কমপ্লিট হচ্ছে, তারপরে হয়তো কোনো পার্টনার রিটায়ার করছে। কিন্তু ডেথের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয় যে একটা ইয়ার এন্ড হবে, ধরো 31st ডিসেম্বর ইয়ার এন্ড হবে আর 1st জানুয়ারিতেই পার্টনার মারা যাবে একদম দিনক্ষণ মেপে, সেটা তো সম্ভব নয়। পার্টনার বিজনেস করতে করতে হঠাৎ একদিন দুম করে মারা গেল, ঠিক আছে? মৃত্যু কারোর হাত নেই, সুতরাং দুম করে একদিন পার্টনার যদি হঠাৎ মারা যায় বছরের মাঝখানে, তাহলে কি করতে হবে? কিছুই না। বছরের প্রথম দিন থেকে ওই বছরের মৃত্যুর দিন পর্যন্ত ও বিজনেসে ছিল। যেমন এখানে দেখো 31st ডিসেম্বর 2018 এর ব্যালেন্স শিট এটা।
সেই দিনে অ্যাসেট লায়াবিলিটির পজিশন দেওয়া আছে, কিন্তু এই এ বলে পার্টনার যে মারা গেছে সেটা হচ্ছে 1 এপ্রিল 2019-এ। তাহলে 31 ডিসেম্বরের ইয়ার এন্ডের পর 1 জানুয়ারি 2019 থেকে আমাদের আবার নতুন পিরিয়ড শুরু হয়েছে। আবার বলছি 31 ডিসেম্বর 2018-এ ইয়ার এন্ড হওয়ার পর নতুন বছর আমাদের 1 জানুয়ারি 2019 থেকে শুরু হয়েছে। আর এই পার্টনার এপ্রিল মাসের 1 তারিখে হঠাৎ করে মারা গেছে। তার মানে এই 2019 সালে 3 মাস আমাদের বিজনেসে ছিল। জানুয়ারি মাস পুরো, ফেব্রুয়ারি মাস পুরো আর মার্চ মাস পুরো। 31 মার্চের পরের দিন 1 এপ্রিল 2019-এ এ মারা গেছে। তাহলে এই এ বিজনেসে ছিল কত 2019 সালে? এ বিজনেসে ছিল জানুয়ারি থেকে মার্চ অব্দি এই 3 মাস। তো এই 3 মাসের মধ্যে যা, যা দেওয়ার ওকে দিতে হবে। মানে 3 মাসের মধ্যে ওর ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি থাকে, 3 মাসের মধ্যে ওর যদি কিছু স্যালারি পাওয়ার থাকে, পার্টনার অনেক সময় বিজনেসে কাজ করার জন্য স্যালারি পায়। 3 মাসের জন্য ও যদি কোনো কমিশন পায়, 3 মাসের জন্য যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায় এবং 3 মাসে বিজনেসের যে প্রফিট হয়েছে সেই প্রফিটের অংশ ওকে দিতে হবে। তো দেখো আস্তে, আস্তে তোমরা বুঝতে পারবে কিভাবে কি করতে হয়। তো বলছে অ্যাকর্ডিং টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস ইন দ্য এক্সিকিউটরস অফ এ ডিসিজ পার্টনার ইজ এন্টাইটেলড টু, মানে হচ্ছে পার্টনারশিপ ডিডে বলা থাকে যে যদি কোনো পার্টনার মারা যায় তাহলে সেই পার্টনারের যে এক্সিকিউটর আছে সে সেই এক্সিকিউটর সেই পার্টনারের অংশ হিসাবে কি কি পাবে। প্রথমে বলেছে দ্য অ্যামাউন্ট স্ট্যান্ডিং টু দ্য ক্রেডিট অফ হিজ ক্যাপিটাল, তার ক্যাপিটাল ব্যালেন্স যেটা আছে সেটা সে পাবে। আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% রেটে পার অ্যানাম পাবে, এখানে বলে দিয়েছে। আর বলেছে ওকে গুডউইলের অংশও দিতে হবে, শেয়ার অফ গুডউইল অন দ্য বেসিস অফ 2 ইয়ার্স পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স। গুডউইল এখানে কি বার করতে হবে? আগে গুডউইলটা এখানে বার করতে হবে। বলছে শেয়ার অফ গুডউইল অফ 2 ইয়ার্স পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 3 ইয়ার্স এর অ্যাভারেজ প্রফিট করে তার দুগুণ, 2 ইয়ার্স মানে হচ্ছে 2 টাইমস করে যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে গুডউইলের ভ্যালু। সেই গুডউইলের ভ্যালু থেকে ডিসিজ পার্টনার যে মারা গেছে তার যেটুকু অংশ সেইটুকু তাকে দিতে হবে। আর শেয়ার অফ প্রফিট দেখো লাস্ট 3 বছরের শেয়ার অফ প্রফিট এখানে বলে দেওয়া হয়েছে। এখানে 2019 সালের আগে 2016, 17, 18 3 বছরের প্রফিট দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার্স বলে। তো কি বলেছে 2016 সালের প্রফিট হয়েছে 48,000, 2017 সালে একটা লস হয়েছে 18,000 ব্যাকেটে লেখা আছে, আবার 2018 সালে কোম্পানিটা 42,000 প্রফিট করেছে। আর বলেছে এজ ড্রয়িংস, এ বিজনেস থেকে কিছু টাকা তুলেছিল আপ টু দ্য ডেট অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত, মানে এই 3 মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যে 20,000 টাকা ড্র করেছিল। আর এ ওয়াজ এন্টাইটেলড এ স্যালারি 2,000 পার মান্থ। আর এ কি পায় না প্রত্যেক মাসে 2,000 টাকা করে স্যালারি পেত প্রত্যেক মাসে। তো এইখান থেকে আমাদের বলছে কি করতে হবে, প্রিপেয়ার কি বানাতে হবে, দেখো প্রিপেয়ার এজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, এর ক্যাপিটাল অ্যাকাউন্ট শুধুমাত্র এর ক্যাপিটাল অ্যাকাউন্টটা এখানে বানাতে হবে। অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট ডিউ টু এজ এক্সিকিউটর, এবং এজ এক্সিকিউটর অ্যাকাউন্টে কত টাকা ডিউ হবে, এক্সিকিউটর মানে উত্তরাধিকারী, সেই যে পার্টনার মারা গেল তার উত্তরাধিকারী কত টাকা পাবে সেটা আমাদের বানাতে হবে। এই দুটো জিনিসই আমাদের বানাতে হবে। কিভাবে বানাতে হবে, কি করতে হবে, ডিটেলস ক্যালকুলেশন আমি এখানে দেখিয়েছি, তোমরা একটু ধীরে ধীরে দেখতে থাকো। সবার আগে এখানে এজ ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাচ্ছি বলে সবার আগে এর ক্যাপিটাল ব্যালেন্সটা আমরা লিখবো। দেখো আমরা লিখেছি বাই ব্যালেন্স বিডি বলে এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স 40,000। এরপরে জেনারেল রিজার্ভ আমরা জানো যে পার্টনারদের মধ্যে ভেঙে দিই, তো এই যে 18,000 টাকা জেনারেল রিজার্ভ আছে এর মধ্যে এর প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী এর অংশ হচ্ছে 2/6, ঠিক কি না? 2:3:1 এখানে প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে এর অংশ হচ্ছে 2/6। তো এখানে বাই জেনারেল রিজার্ভ বলে 18,000-এর 2/6 অংশ দিতে হবে। দেখো আমরা লিখেছি প্রথমে বাই ব্যালেন্স বিডি করে ওর ক্যাপিটাল ব্যালেন্সটা লিখেছি, তারপরে বাই জেনারেল রিজার্ভ বলে এর অংশটা লিখেছি, টোটাল জেনারেল রিজার্ভের মধ্যে এর অংশ হচ্ছে 2/6, এটা করলে 6,000 টাকা হচ্ছে। এরপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দেখো আমাদের এখানে অঙ্কে 2 নম্বর পয়েন্টে বলেছিল যে নতুন যে এ যে পার্টনার আছে সে 12% পার নামে মানে বছরে 12% রেটে ইন্টারেস্ট পায় ক্যাপিটালের উপর। তো এখানে তো 12% ঠিকই আছে, কিন্তু সারা বছর তো বিজনেসে থাকলো না, ও তো 3 মাস বিজনেসে থাকার পর মারা গেল, তাহলে 3 মাসের ক্যাপিটালের ইন্টারেস্ট ওকে দিতে হবে। এর ক্যাপিটাল আছে দেখতে পাচ্ছ 40,000, দেখতে পেয়েছো? তো 40,000-এর 12% করে 3 মাসে 3/12 করতে হবে।
দেখো এই যে আমরা লিখেছি বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে, এগুলো এ পাচ্ছে বলে ওর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখছি, অর্থাৎ ওর ক্যাপিটালটা বাড়ছে বা ও ক্যাপিটালে এগুলো পাচ্ছে। এই যে 40,000 ইন্টু 12% ইন্টু 3/12 করা হয়েছে, দেখতে পাচ্ছ 40,000 ওর ক্যাপিটাল ছিল, 12% রেটে ইন্টারেস্ট পায়, আর 3 মাস ও বিজনেসে ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তো 40,000 ইন্টু 12% ইন্টু 3/12 করলে 1200 টাকা হচ্ছে গিয়ে ওর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যেটা ওকে দিতে হবে। তো সেটা আমরা দিয়ে দিলাম। এরপরে রয়েছে শেয়ার অফ গুডউইলের প্রশ্ন। তো প্রথমে আমরা গুডউইলের ভ্যালুয়েশন বার করব। দেখো আমাদের দুটো বছরে প্রফিট হয়েছে, একটা বছরে লস হয়েছে। আগে আমরা অ্যাভারেজ প্রফিটটা বার করব। প্রথম বছরের প্রফিট হয়েছিল 48,000 টাকা, পরের বছরে লস হয়েছে 18,000 টাকা, তাই লেস করেছি। আবার পরের বছরের প্রফিট হয়েছে 42,000। এই পুরো তিনটে প্রফিট, 3 বছরের প্রফিট লসকে নেট করে যেটা আমরা পাচ্ছি সেটা ডিভাইডেড বাই 3 করব। এটা করলে অ্যাভারেজ প্রফিট পাচ্ছি আমরা 24,000। এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই গুডউইল ভ্যালুয়েশন চ্যাপ্টারটা ছিল, সরি সেকেন্ড নয়, থার্ড সেমিস্টারে এই গুডউইল ভ্যালুয়েশন চ্যাপ্টারটা ছিল। তো এইভাবে অ্যাভারেজ প্রফিট আমরা জাস্ট 3 বছরের প্রফিট লসগুলোকে যোগ করেছি, যেহেতু লস আছে তাই লেস করতে হয়েছে 18,000টা, তাহলে প্লাসই করতাম প্রফিট হলে। তো 3 বছরের প্রফিট লসগুলোকে আমরা যোগ বিয়োগ করে সেটা ডিভাইডেড বাই 3 করে 24,000 পেয়েছি অ্যাভারেজ প্রফিট। এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। আর এখানে বলে আছে ফার্মের গুডউইল হবে 2 ইয়ার্স পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ 24,000 ইন্টু 2 করে 48,000 টাকা অ্যাভারেজ প্রফিটের 2 গুণ হচ্ছে ফার্মের টোটাল গুডউইল। তাহলে ওই দিন ফার্মের টোটাল গুডউইল হলো 24,000 ইন্টু 2 করে 48,000। ঠিক আছে, এবার এর মধ্যে এর অংশটা বার করতে হবে। একটা কথা বলি, রিটায়ারমেন্ট আর ডেথের ক্ষেত্রে কিন্তু গুডউইল ট্রিটমেন্টটা সেম। আমি এর আগের যে ভিডিওটা করেছি তাতে রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্ট কিরকম হবে সেটা ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো সেইটা তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে। এখানেও আমি একটু বলে দিচ্ছি যে এবার টোটাল গুডউইলের মধ্যে যে পার্টনার ফার্ম ছেড়ে চলে যাচ্ছে, এ তো এখানে ফার্ম ছেড়ে চলে যাচ্ছে, তো তার অংশটা বার করব। তো টোটাল গুডউইল 48,000, তার মধ্যে এর অংশ ছিল 2/6, এটা করলে হচ্ছে 16,000 টাকা। ঠিক আছে, এবার নিয়ম হচ্ছে এই যে পার্টনার চলে যাচ্ছে তার অংশটা দিয়ে তাকে ক্রেডিট করতে হবে, আর বাকি পার্টনার যারা এক্সিস্টিং থাকছে তাদের ডেবিট করতে হবে তাদের গেইনিং রেশিও দিয়ে। তো একটা কথা, গেইনিং রেশিও মানে আমরা জানি যে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও অফ দ্য এক্সিস্টিং পার্টনার্স। এক্সিস্টিং পার্টনারদের নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলে গেইনিং রেশিও পাওয়া যায়। কিন্তু কোনো কারণে যদি ফার্মের গেইনিং রেশিও, নতুন রেশিও, নিউ রেশিও যদি না বলা থাকে, তাহলে যে চলে যাচ্ছে তার অংশটা অফ করে দিতে হবে। যেমন এখানে এ বি সি এর মধ্যে রেশিও কি আছে, 2:3:1, দেখতে পাচ্ছ 2:3:1 এইটা এদের রেশিও আছে। তো 2:3:1 এর মধ্যে এ যেহেতু চলে যাচ্ছে তাই এর অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো, দিলে বি আর সি এর যে অংশ পড়ে থাকবে সেটা হচ্ছে 3:1। 3:1ই হচ্ছে বি আর সি এর মধ্যে নিউ রেশিও, এবং সেই সঙ্গে সঙ্গে এটাই তাদের গেইনিং রেশিও। যদি কোনো বিজনেসে রিটায়ারমেন্টের বা ডেথের ক্ষেত্রে নিউ রেশিও না বলে দেয় এক্সিস্টিং পার্টনারদের মধ্যে, তাহলে যে চলে গেল সেই পার্টনারের রেশিওটা অফ করে দিলে বাকি যে রেশিও পড়ে থাকবে এক্সিস্টিং পার্টনারদের মধ্যে সেটাই হবে গিয়ে গেইনিং রেশিও। তো এখানে আমরা ওই জন্য লিখেছি যে এখানে লিখে দিয়েছি, দেখো নিচে গেইনিং রেশিও তাহলে এখানে হচ্ছে 3:1, যেহেতু এ চলে গেছে বি আর সি এর অংশ সমান 3:1 হচ্ছে গেইনিং রেশিও। এবার আমাদের কি করতে হবে, যে পার্টনার চলে যাচ্ছে তার অংশটা আমরা বার করে নিয়েছি, এ চলে যাচ্ছে, এর অংশ হচ্ছে 48,000-এর 2/6 করে হচ্ছে 16,000। তো এই 16,000 টাকা দিয়ে আমরা যে পার্টনার চলে যাচ্ছে তাকে ক্রেডিট করব, আর যারা থেকে গেল এ আর বি এক্সিস্টিং পার্টনার তাদের ক্যাপিটালটা ডেবিট করব। কি রেশিওতে ডেবিট করবো এই 16,000 টাকাটাকে, না এই যে গেইনিং রেশিও 3:1 এই রেশিওতে ডিভাইড করব। তাহলে এন্ট্রিটা হচ্ছে এক্সিস্টিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজ পার্টনার্স ক্যাপিটাল। ডিসিজ মানে হচ্ছে মৃত পার্টনার, এখানে এ হচ্ছে গিয়ে ডিসিজ পার্টনার, DECEASED স্পেলিং। তো বিস ক্যাপিটালকে ডেবিট করলাম, সিস ক্যাপিটালকে ডেবিট করলাম, 16,000-এর 3/4 1/4 করে, এটা ওদের গেইনিং রেশিও, আর 2 এস ক্যাপিটাল করলাম 16,000। এই যে জার্নাল এন্ট্রিটা লিখলাম, এই জার্নাল এন্ট্রিটা আমাদের এস ক্যাপিটালে যদি আমরা পোস্টিং করি তাহলে আমরা পাবো কি, এর ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবো বাই বিস ক্যাপিটাল বাই সিস ক্যাপিটাল বলে 12,000 আর 4,000। তো দেখো আমরা সেটাই লিখেছি, বাই এর ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই, এটা এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেখানে বাই বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখেছি 12,000, আর বাই সিস ক্যাপিটাল বলে লিখেছি 4,000। আগে এন্ট্রিটা তোমরা এইভাবে ওয়ার্কিংসে বানিয়ে নেবে, তারপরে সেটা এস ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করে দেবে। ডাইরেক্টও করতে পারো, কিন্তু প্রথম দিকে এইভাবে এন্ট্রিটা একটু লিখে নিয়ে করলে
তোমাদের সুবিধা হবে। তো এটাই হলো গিয়ে গুডউইল ট্রিটমেন্ট, সেম অ্যাজ রিটায়ারমেন্ট, নতুন করে কিছু এখানে গুডউইল ট্রিটমেন্ট এক্সট্রা কিছু নেই এবং একটাই গুডউইল ট্রিটমেন্ট এখানে হয়। টোটাল গুডউইলের মধ্যে যে পার্টনার মারা যাচ্ছে তার অংশটা বার করে সেইটা দিয়ে তাকে ক্রেডিট করতে হবে এবং সেই টাকাটা যারা এক্সিস্টিং পার্টনার রয়েছে তাদের মধ্যে গেইনিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিয়ে তাদেরকে ডেবিট করতে হবে, যেটা এক্ষুনি করলাম। তো গুডউইলের অংশ একে দেওয়া হয়ে গেল। এরপরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে শেয়ার অফ প্রফিট ফ্রম দ্য ডেট অফ লাস্ট ব্যালেন্স শিট টু ডেট অফ ডেথ অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে যে পার্টনার মারা গেল সে তো 3 মাস বিজনেসে ছিল, এ মারা গেল, এ 3 মাস বিজনেসে ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তো 3 মাসের প্রফিটটা ওকে কি করে দেবো? ও তো 3 মাসে বিজনেসে ছিল, ওর উত্তরাধিকারী এসে 3 মাসের প্রফিট চাইবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের 3 মাসের জন্য আবার ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসে যে ও ছিল 3 মাসের জন্য আবার ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স করে সেই নেট প্রফিট বার করে সেই অংশ তাকে দেওয়ার দরকার। তো সেটা হচ্ছে খুব একটা খাটনির কাজ এবং জাস্ট বছর শুরু হয়েছে, 3 মাস মাত্র হয়েছে, হঠাৎ এ মারা গেছে। তো এক্ষেত্রে যদি আবার সমস্ত অ্যাকাউন্টসগুলো ক্লোজ করে আবার ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাতে হয় তাহলে সেটা খুবই সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য আমরা কি করি, আগের বছরে বিজনেসটা যে প্রফিট করেছে সেই প্রফিটই মেনটেন করছে ধরে নিয়ে সেই প্রফিটের বেসিসে এর যে অংশ ওই 3 মাসে হচ্ছে সেটা আমরা একে দিয়ে দেবো। সেই জন্য এখানে লেখা আছে যে শেয়ার অফ প্রফিট ফ্রম দ্য ডেট অফ লাস্ট ব্যালেন্স শিট টু দ্য ডেট অফ ডেথ অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স। এবং এখানে এর যে প্রফিটটা দেবো সেটা আমরা লাস্ট 3 ইয়ার্স এর অ্যাভারেজ প্রফিটের বেসিসে একে প্রফিটে এর অংশটা প্রফিটটা দেবো। দেখো আমরা কি করে বার করছি। এখানে আহ এখানে দেখো আমরা লিখে দিয়েছি, এটা প্রথমে বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে লিখতে হয়। দেখো আমরা লিখেছি বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে দেখতে পাচ্ছ। এটা কি করতে হবে না, এটা বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে লিখে রাখতে হয়। মানে এখনো তো আমরা প্রফিট লস বার করিনি, আন্দাজে মোটামুটি অ্যাভারেজ করে একটা প্রফিট ওকে দিয়ে দিচ্ছি, তাই জন্য এটা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে এর ক্যাপিটালের ক্রেডিট দিকে লিখছি, মানে এর ক্যাপিটালে যোগ করে দিচ্ছি, অর্থাৎ এর অংশটা একে দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে আমরা বছর এন্ড হলে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফাইনালি বানাবো সেখান থেকে এই প্রফিট অ্যান্ড লস সাসপেন্সের যেটুকু টাকা আমরা একে দিয়ে দিয়েছি সেটা পরে আমরা লেস করে দেবো বা ক্রেডিট করে ক্যান্সেল করে দেবো। ঠিক আছে? তো এখন আমরা এন্ট্রি করছি আলটিমেটলি প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর জন্য জার্নাল এন্ট্রি হয় যে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ার্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই এর ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং হচ্ছে বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে দেখতে পাচ্ছ। আর টাকাটা কি করে বেরোচ্ছে বলেছে অ্যাভারেজ প্রফিটের বেসিসে ওকে প্রফিট দিতে হবে। ভালো করে একটা জিনিস দেখো, 24,000 হচ্ছিল আমাদের অ্যাভারেজ প্রফিট লাস্ট 3 বছরের প্রফিট লস যোগ করে অ্যাভারেজ করে। তো 24,000 তাহলে হলো গিয়ে সারা বছরের প্রফিট। ভালো করে শোনো, 24,000 সারা বছরের প্রফিট। তার মধ্যে এ ছিল 3 মাস বিজনেসে, তাই সারা বছরের প্রফিটের 3/12 করে প্রফিটটাকে 3 মাসে নিয়ে এলাম। সারা বছরের প্রফিট হচ্ছে 24,000, তো এ তো সারা বছর বিজনেসে ছিল না, এ মাত্র 3 মাস বিজনেসে ছিল, তাই সারা বছরের প্রফিট থেকে 3 মাসের বিজনেসে নিয়ে এলাম ইন্টু 3/12 করে। এবার এই যে 24,000-এ 3/12 করে যেটা পাচ্ছি, মোটামুটি 6,000 টাকা আমরা পাচ্ছি। এই 6,000 টাকা আলটিমেটলি তো 3 মাসের প্রফিট, কিন্তু 3 জন পার্টনারের, ঠিক কিনা? এ বি সি 3 জন পার্টনারের 3 মাসের প্রফিট হচ্ছে 24,000-এর 3/12 করে 6,000 টাকা হয়। কিন্তু আমরা এখানে এর অংশটা বার করব, তা এর অংশটা কত হচ্ছে 2/6 পোর্শন, তাই না? তো এর অংশ হচ্ছে 2/6, তাহলে আমরা কি করব 24,000 ইন্টু 3/12 করে 3 মাসের প্রফিট, 3 মাসের প্রফিট করে তার আবার এর অংশটা 2/6 সেইটা করে হচ্ছে গিয়ে 2,000 টাকা। এটা বাই পিএল সাসপেন্স বলে বসিয়ে দেবো, তাহলে এর অংশটা আমরা একে দিয়ে দিলাম। এইভাবে যে পার্টনার মারা গেছে সে যতদিন বিজনেসে ছিল ততদিনের প্রফিটটা তাকে দিয়ে দিতে হবে। এরপরে আরেকটা জিনিস বলেছে যে এর আপ টু ডেট অফ ডেথ অবধি, মানে এই 3 মাসের মধ্যে এ মোট 20,000 টাকার ড্রয়িংস করেছে। এই ড্রয়িংসটা এস ক্যাপিটাল অ্যাকাউন্টে টু ড্রয়িংস বলে লিখতে হবে, কেননা ও বিজনেস থেকে এই টাকাটা তুলে নিয়েছে, মানে ওর ক্যাপিটাল কমিয়ে দিতে হবে, তো টু ড্রয়িংস অ্যাকাউন্ট বলে লিখতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে বলেছে সেটা হচ্ছে যে এ একটা স্যালারি পায় বিজনেস থেকে, এই যে এ ওয়াজ এন্টাইটেলড টু স্যালারি 2,000 পার মান্থ। তো 3 মাস বিজনেসে ছিল, 3 মাসে ওর স্যালারি কত হয়েছে, 3 দুগুণে 6,000 টাকা, 2,000 ইন্টু 3। তো এটাও ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে যাবে বাই পার্টনার স্যালারি, অর্থাৎ বাই এস স্যালারি বলে লিখেছি দেখতে পাচ্ছ, 2,000 টাকা করে 3 মাসে 6,000 টাকা। তাহলে আমরা দেখো এখানে কি কি জিনিস নিলাম, ওর
ওপেনিং ব্যালেন্স নিলাম, জেনারেল রিজার্ভের শেয়ার নিলাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল নিলাম, ওর গুডউইলের অংশ নিলাম বাই বিস ক্যাপিটাল সিস ক্যাপিটাল বলে, ওর স্যালারি নিলাম, আর প্রফিট অ্যান্ড লসে ওর শেয়ার অফ প্রফিটটা নিলাম। আর এদিকে টু ড্রয়িংস অ্যাকাউন্ট বলে 20,000 টাকা তুলে নিয়েছে, সেটার ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দিলাম। এবার এইগুলো যোগ করে ক্রেডিট দিকটা যোগ করে হচ্ছে 71,200, এটা হচ্ছে ওর টোটাল ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স বা টোটাল ক্যাপিটালের পাওনা। সেখান থেকে ওর 20,000 টাকা তুলে নিয়েছে, সেটাকে মাইনাস করে দেবো, দিলে 51,200 হচ্ছে গিয়ে ওর আলটিমেটলি ক্যাপিটাল ব্যালেন্স আপ টু দ্য ডেট অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত। এখন যে মৃত পার্টনার, এমনি দেখো রিটায়ারমেন্টের ক্ষেত্রে আমরা এখানে টু ব্যাংক বলে পেমেন্ট করে দিতাম বা টু এজ লোন অ্যাকাউন্ট বলে ট্রান্সফার করে দিতাম যদি না ইমিডিয়েট পেমেন্ট করতে পারতাম। রিটায়ারমেন্টের ক্ষেত্রে আমরা কি করতাম, যদি ইমিডিয়েট পেমেন্ট করতে পারতাম তাহলে যে পার্টনার চলে যাচ্ছে তাকে টু ব্যাংক বলে পেমেন্ট করে দিতাম বা টু ক্যাশ বলে পেমেন্ট করে দিতাম। আর যদি তাকে ইমিডিয়েট পেমেন্ট না করতে পারতাম তাহলে তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতাম। কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে এ তো মারা গেছে, তাহলে মৃত পার্টনারের নামে, মৃত পার্টনারকে তো আমরা গিয়ে পেমেন্ট করতে পারবো না, সে তো স্বর্গে। তো মৃত পার্টনারকে কোনো পেমেন্ট করা যাবে না, আবার মৃত পার্টনারের নামে কোনো লোনও থাকবে না। কেননা যে মারা গেছে তাকে আমরা লোন পেমেন্ট করব কি করে, সে তো স্বর্গে চলে গেছে, তাকে তো পেমেন্ট করা সম্ভব নয়। তাহলে যে মারা গেছে তার নামে কোনো লোন বা তার নামে কোনো পেমেন্ট হতে পারে না। তাই জন্য এখানে এস ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ডিউটা বেরোলো 51,200, এটা আমরা কি করব, সবার আগে এর উত্তরাধিকারী অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। উত্তরাধিকারী অ্যাকাউন্টকে বলা হয় এক্সিকিউটর অ্যাকাউন্ট। তাহলে একটা জিনিস মনে রাখবে যে কখনো কোনো পার্টনার যদি মারা যায় তাহলে লাস্টে যে তার টোটাল ডিউটা বেরোবে সেটা সবসময় প্রথমেই তার এক্সিকিউটর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। ঠিক আছে? তো এবারে তার সাথে সাথে আমাদের একটা এক্সিকিউটর অ্যাকাউন্টও খুলতে হবে। দেখো এই যে নিচে আমরা খুলেছি এজ এক্সিকিউটর অ্যাকাউন্ট। তো এখানে একটা কন্ট্রাপোস্টিং করেছি জাস্ট, যেমন এস ক্যাপিটালে যদি আমরা লিখি টু এজ এক্সিকিউটর অ্যাকাউন্ট, তাহলে জার্নাল এন্ট্রিটা হলো কি এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এজ এক্সিকিউটর অ্যাকাউন্ট। তাহলে এক্সিকিউটর অ্যাকাউন্ট খুললে সেখানে আমাদের পোস্টিং আসছে বাই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। তো দেখো আমরা এক্সিকিউটর অ্যাকাউন্টে ওই জন্য বাই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 51,200 লিখেছি। এবার দেখতে হবে যে এর এক্সিকিউটর কি আমরা এক্ষুনি পেমেন্ট করেছি নাকি লোনে টাকা পাঠিয়েছি। আমাদের এই অঙ্কে কিন্তু কিছুই বলা নেই যে এর এক্সিকিউটরকে ইমিডিয়েট পেমেন্ট করেছি না লোনে টাকা পাঠিয়েছি। যদি কিছু না বলা থাকে তাহলে রিটায়ারমেন্টের মতন এখানেও নিয়ম হচ্ছে যে এটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। তো এইবারে এই যে এজ এক্সিকিউটর অ্যাকাউন্ট খুললাম, এখানে আবার লিখলাম টু এজ এক্সিকিউটর অ্যাকাউন্ট, অর্থাৎ এই ডিউটা এর এক্সিকিউটরের কাছে আমাদের লোন রইলো। আমাদের যখন টাকা হবে বা আমরা কিছুদিন বাদে এর এক্সিকিউটরের এই লোনটা মিটিয়ে দেবো। এই লোনটা কিন্তু অবশ্যই আমাদের, যদি আমরা ব্যালেন্স শিট বানাই তাহলে ব্যালেন্স দিকে এজ এক্সিকিউটরস লোন অ্যাকাউন্ট বলে এই লোনটা কিন্তু আমাদের অবশ্যই শো করতে হবে। এটা ফার্মের লাইবিলিটি, এর এক্সিকিউটরকে পেমেন্ট করতে হবে। আরেকটা জিনিস এখানে বলবো, এই যে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স বলে যে টাকাটা আমরা লিখলাম বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে 2000, আমরা যখন কমপ্লিট অঙ্ক করবো এর পরের ভিডিওতে আমি একটা কমপ্লিট ডেথ অফ পার্টনারের অঙ্ক তোমাদের জন্য সেট করে নিয়ে আসবে এবং করে দেখাবো কিভাবে সেটা করতে হয়। তো যখন কমপ্লিট অঙ্ক আমরা করব, অর্থাৎ যখন আমরা ব্যালেন্স শিট করব, তখন এই প্রফিট অ্যান্ড লস সাসপেন্সের ব্যালেন্স যেটা, এটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে শো করতে হবে। তো এই রিটায়ারমেন্টের ডেথের ক্ষেত্রে এই ধরনের ছোট অঙ্ক, অর্থাৎ এর এজ ডিউটাকে বার করে দেখানো, এজ ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দেখানো, ডিসিজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দেখানো, এই ধরনের অঙ্ক কিন্তু আসার চান্স তোমাদের খুব বেশি রয়েছে। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।